দিঘির মধ্যে শাকচুন্নি। অনেক অনেক আগের কথা। শহর থেকে অনেক দূরে এক গ্রাম ছিল। গ্রাম থেকে দূরে গভীর জঙ্গলে ছিল একটি দিঘি। দিঘিটি ছিল রহস্য ঘেরা। গ্রামের সবাই ভাবত এই দিঘিতে থাকতো এক শাকচুন্নি। এই শাকচুন্নি ছিল খুব ভয়ঙ্কর। দিঘির পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করত, কিন্তু সন্ধ্যা হলেই কেউ এই দিঘির পথ দিয়ে হেঁটে যেতে ভয় পেত। কারণ গ্রামের সবাই জানত সন্ধ্যা হলেই শাকচুন্নি অনেক শক্তিশালী হয়ে ওঠে, আর সুযোগ বুঝেই মানুষকে তার লম্বা হাত দিয়ে দিঘির মাঝখানে নিয়ে যেত। একবার কাউকে এই দিঘির মাঝখানে নিয়ে গেলে সে আর কখনো ফেরত আসতো না। শাকচুন্নির এমন ভয়াবহ কাণ্ডে গ্রামের সবাই খুব ভয়ে থাকত, কারণ শাকচুন্নির সুযোগ পেলেই তার ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পায় না। একবার এই গ্রামে শহর থেকে বেড়াতে আসে এক নবদম্পতি। তারা সবেমাত্র বিয়ে করেছেন, এসেছেন গ্রামের বাড়িতে বেড়াতে, গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেখতে। এক রাতে শাকচুন্নি এদের দেখে ফেলে। গ্রামে নতুন গ্রাহক এসেছেন, এদের যদি আমি ঘাড় মটকাতে পারি তাহলে কয়দিন শান্তিতে ঘুমাতে পারবো। একবার যদি এই দিঘিতে গোসল করতে আসে তাহলে বুঝবে আমি কে। এদিকে নতুন গ্রামে আসে স্বামী স্ত্রী। গ্রাম ঘুরে এসে রাতের বেলা বাইরে আজকে কি সুন্দর চাঁদের আলো। ঠিক বলেছ। আসলেই অনেকদিন পর গ্রামে এসে আমারও খুব ভালো লাগছে। এই, তোমার গ্রামের বাড়ি এত সুন্দর আগে বললে না তো? আগে বললে তো সারপ্রাইজ নষ্ট হয়ে যেত। শুনেছি তোমাদের গ্রামে নাকি একটি দিঘি আছে। দিঘির কথা শুনে স্বামী রীতিমতো চমকে উঠল। তার শরীর ঠান্ডা হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, তোমাকে এই দিঘির কথা কে বলেছে? আমার শাশুড়ি, মানে তোমার মা। স্বামী মনে মনে ভাবতে থাকলো, এই রাতে এই দিঘির ইতিহাস আমি একে বলবো না, কারণ সে ভয় পেতে পারে। শোনো, ঘুমিয়ে পড়ো, সকালে আমরা গ্রাম ঘুরে দেখবো আবার। ঘুমাবো মানে? আমি ওই দিঘিতে গিয়ে গোসল করবো এখন। বউয়ের কথা শুনে স্বামী রীতিমতো ভয় পেয়ে গেল। সে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? কি সুন্দর চাঁদের আলো, তুমি আমাকে নিয়ে চলো না। তুমি জানো না এই রাতে দিঘিতে যাওয়া যাবে না। কেন? চলো যাই। এই দিঘির ভয়ঙ্কর রূপরেখার কথা বললে হয়তো ও ভয় পেয়ে যেতে পারে, আবার না নিয়ে গেলেও তো আরেক রাগ করবে। আচ্ছা, বাহির থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, শাকচুন্নির কাহিনী ওকে বললে হয়তো ভয় পেয়ে যাবে। আচ্ছা চলো যাই, তবে সাথে একটা ম্যাচ নিয়ে নি। না, এমনিতেই বলছি, যদি পথে কোনো অসুবিধা হয় তাহলে ব্যবহার করা যাবে। স্বামীর কথা শুনে বউ একটি ম্যাচ নিয়ে বের হয়ে গেল। বউ জামাই ঘর থেকে বের হয়ে গেল। খবর চলে গেল দিঘির মধ্যে থাকা শাকচুন্নির কাছে। কতদিন মানুষের ঘাড় মটকাই না, নতুন নতুন আসবে, আমি তার ঘাড় মটকাবো। সেই জন্যই তো আমি দিঘির মধ্যে বসে আছি, কিন্তু মানুষ ভয়ে ভয়ে আমার কাছে আসে না। এদিকে বৌজামাই রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছে। চারিদিকে শুধু নীরবতা, জোনাকি পোকা ডাকছে, আর চারিদিকে অন্ধকার আর অন্ধকার।
এই রকম পরিবেশ দেখে আচ্ছা, চারিদিকে এরকম নীরবতা কেন? গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো, তাই। এদিকে শাকচুন্নি এদের কথা শুনে দূর থেকে বলে, আরে বোকা, সবাই আমার ভয়ে ঘুমিয়ে গেছে। এই রাস্তায় হেঁটে যাওয়ার সাহস কারো নেই। আর একটু আসো, তাহলে বুঝবি জীবনে কি আছে। এদিকে বউ আস্তে আস্তে ভয় পেতে লাগলো। আমার একটু ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমরা একটু সামনে গিয়েই বাসায় ফিরে যাব। স্বামী মনে মনে বলতে থাকে, এখন যদি তাকে শাকচুন্নির কথা বলি, ভয় পেয়ে ফিট হয়ে যাবে। এদিকে শাকচুন্নি জামাই বউয়ের পায়ের শব্দ শুনছে আর বলছে, তোরা তাড়াতাড়ি দিঘির পাড়ে আয়, আর যদি না আসিস আমি আমার লম্বা লম্বা হাত দিয়ে তোদের দিঘির মাঝখানে নিয়ে আসবো। এরই মধ্যে বউ জামাই হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে চলে আসে। এত বড় দিঘি দেখে বউ পাগল হয়ে গেল। আমি এই দিঘিতে গোসল করতে চাই। বউয়ের এমন আবদার শুনে স্বামী চমকে উঠল। হয়েছে হয়েছে, দিঘি দেখা শেষ, এখন চলো। শোনো, আমি দিঘিতে গোসল করবই করব। এদিকে স্বামী স্ত্রীর কথা শুনে শাকচুন্নি মুচকি হাসি দিল। বউ জামাই মরণের আগেও ঝগড়া করে, এতদিন শুনেছি, এখন দেখলাম। কর কর, যা পারিস তাই কর, তোদের শেষ সময় ঘনিয়ে এসেছে। শোনো, এই দিঘিতে গোসল করা যাবে না। কিন্তু কেন? এই কথা বলতে না বলতেই শাকচুন্নি একটি কাঁচা মাছ তুলে মারল বউয়ের গায়ে। ওরে মারে, ওরে বাবা রে, এত বড় জ্যান্ত মাছ আমার গায়ে কোথা থেকে এলো? ইতিমধ্যে জামাই টের পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এটা অবশ্যই শাকচুন্নির কাজ। আমাকে বাঁচাও, আমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে চলো। এ কথা শুনে শাকচুন্নি পানি থেকে উঠে বলে উঠল, তুই আর বাসায় যেতে পারবি না। হঠাৎ করে এই রকম ভূত আকৃতির জিনিস দেখে বউ রীতিমতো হতবাক হয়ে গেল। বউয়ের এই রকম অবস্থা দেখে স্বামী উত্তর দিল, শোনো, আমাদের ক্ষমা করে দাও, আমরা চলে যাই। তোদের কোনো ক্ষমা নাই। আমরা সবেমাত্র বিয়ে করেছি, তুমি আমাদের ছেড়ে দাও। কতদিন মানুষ খাই না, আমার ভয়ে কেউ এই দিঘিতে আসে না, তাই আমি কারো ঘাড় মটকাতে পারি না। বহুদিন মানুষের মাংস খাই না। তোমরা এইখানে এসো, আমার খুব উপকার হবে। এখন বলো, আমি তোমাদের কিভাবে খাবো? এমন কথা বলো না, তুমি আমাদের ছেড়ে দাও। আমি যারে ধরি ঘাড়ে মটকিয়ে খাই, কোনো অনুরোধ কাজ হবে না। এদিকে বাসায় বউ জামাইকে না দেখে তাদের বাসায় সবাই চিন্তায় পড়ে যায়। এদিকে তার জামাইয়ের বাবা চিন্তায় পড়ে যায়। যদি দিঘির শাকচুন্নি তার ছেলে আর ছেলের বউকে আক্রমণ করে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। একথা বলে বাবা বের হয়ে গেল সোজা দিঘির দিকে। অন্যদিকে, শাকচুন্নি, তুমি আমাদের ক্ষমা করো, আমরা আর কোনো দিন গ্রামে আসবো না।
ঠিক বলেছ, ঠিক বলেছ তুমি। তুমি আর কোনোদিন এই গ্রামে থাকবে না, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। একথা বলে শাকচুন্নি দিঘির মাঝখান থেকে তার লম্বা লম্বা হাত দিয়ে সামনের দিকে হাত বাড়ালো। এমন দৃশ্য দেখে একথা বলতে না বলতেই শ্বশুর এসে হাজির। এইদিকে শাকচুন্নির লম্বা হাত দিয়ে সে ছেলেটিকে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে, এই শাকচুন্নি, এই শাকচুন্নি, তুই আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় আবার? তুই জানিস না শাদি বুড়ো হয়েছ? তুই আমার ব্যাপারে জানিস না? শাকচুন্নির কথা শুনে বাবা ভয় পেয়ে গেল। সে বৌমাকে জিজ্ঞেস করল, বৌমা, তোমার কাছে কি কোনো আগুন জাতীয় কিছু আছে? জি বাবা, আমার কাছে একটা ম্যাচ আছে। তাড়াতাড়ি দাও। শ্বশুরের কথা শুনে বৌমা তাড়াতাড়ি ম্যাচটি শ্বশুরের কাছে দিয়ে দিল। ম্যাচ পেয়ে শ্বশুর আগুন জ্বালিয়ে দিল। অপরদিকে ছেলেকে ইতিমধ্যে শাকচুন্নি তার দিকে প্রায় নিয়ে গেল, কিন্তু আগুন দেখে তোকে এই আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। তাড়াতাড়ি আমার ছেলেকে ছেড়ে দে। ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আগুন নিভা, আমি বলছি আগুন নিভা, তাড়াতাড়ি আগুন নিভা, আমার আর সহ্য হচ্ছে না। তুই অনেক মানুষ মেরেছিস, আমার গ্রামের অনেক ক্ষতি করেছিস। তোর জন্য গ্রামের কোনো মানুষ রাতে ঠিক মতো ঘুমোতে পারে না। আমরা যদি আগে জানতাম আগুনে তুই ভয় পাস, তাহলে তো বহু আগেই তোকে পুড়িয়ে মেরে ফেলতাম। এই নে তোর ছেলে, ছেড়ে দিলাম। এইবার বলছি আগুন নিভা, আগুন নিভা। ছেলেকে কাছে পেয়ে বাবা খুশি হয়ে গেল, আর একটি ম্যাচের কাঠের আগুন শাকচুন্নির দিকে ছড়ে মারল। আর এই আগুনে শাকচুন্নি কুপোকাত হয়ে গেল। পরের দিন থেকে গ্রামবাসী নিরাপদে আবার গ্রামে বসবাস করতে শুরু করলো।